আয়কর আইন ২০২৩ অনুযায়ী ব্যবসা হইতে আয় সংক্রান্ত বিস্তারিত আলোচনায় আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আইনি ধারাসমূহ, অনুমোদনযোগ্য ও অননুমোদনযোগ্য ব্যয় এবং গাণিতিক উদাহরণসহ ব্যবসা আয়ের বিভিন্ন দিক পর্যালোচনা করব। ভিডিওর প্রথম অংশে থাকছে সাধারণ ব্যবসা আয়ের বিশ্লেষণ। ধারা ৪৫ ও ৪৬ অনুযায়ী করদাতার কোন কোন আয় ব্যবসায়িক খাতের আওতাভুক্ত হবে তার আইনি দিকগুলো আমরা দেখব। ধারা ৫০ অনুযায়ী সাধারণ ব্যবসা লাভ এবং প্রাতিষ্ঠানিক সেবা থেকে আয় ব্যবসায়িক আয় হিসাবে গণ্য হবে। এর মধ্যে রয়েছে করদাতা কর্তৃক পরিচালিত যে কোনো ব্যবসা লাভ ও ব্যবসায়িক সম্পর্কের কারণে প্রাপ্ত সুবিধার ন্যায্য বাজার মূল্য। ধারা ৪৫ এর দ্বিতীয় অংশে লিজ, মুদ্রা বিনিময় লাভ, বন্ধ ব্যবসা থেকে বকেয়া আদায় এবং অন্যান্য সেবা থেকে আয়ের ক্ষেত্রসমূহ অন্তর্ভুক্ত। লিজের বিপরীতে প্রাপ্ত অর্থ ও বন্ধ ব্যবসা থেকে বকেয়া আদায় ব্যবসা আয় হিসেবে গণ্য হবে। দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব বিশেষ আয়ের ক্ষেত্রসমূহ নিয়ে। এখানে ব্যবসায় ব্যবহৃত সম্পদ বিক্রয়, ক্ষতিপূরণ এবং বিশেষ খাতের ব্যবসা যেমন বীমা, খনিজ ও ফটকা ব্যবসার লাভ নির্ণয়ের আইনি রূপরেখা তুলে ধরা হবে। ধারা ৪৬ অনুযায়ী সম্পদ বিক্রয় ও ক্ষতিপূরণের প্রথম ভাগে আছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অধিক হইলে। এই ক্ষেত্রে অবচয়জনিত উদ্বৃত্ত অংশ ব্যবসা আয় এবং অতিরিক্ত অংশ মূলধনী আয় হিসেবে গণ্য হয়। সম্পদ ধ্বংস বা বীমা ক্ষতিপূরণের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এই ধারার দ্বিতীয় অংশে যদি বিক্রয় মূল্য বা ক্ষতিপূরণ অবলোপিত মূল্যের তুলনায় কম হয় কিন্তু ক্রয়মূল্যের চেয়ে বেশি হয়, তবে সম্পূর্ণ পার্থক্যটি ব্যবসা আয় হবে। এছাড়াও রপ্তানি কোটা হস্তান্তর বা বিক্রয় হইতে অর্জিত আয়ও সরাসরি ব্যবসা আয় হবে। চতুর্থ তফসিল বীমা ব্যবসার লাভ পরিগণনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। জীবন বীমা ব্যবসার ক্ষেত্রে অ্যাকচুরিয়াল সারপ্লাস বা গড় উদ্বৃত্ত হিসাব করতে হয়, যা সাধারণ ব্যবসার সাথে মিশ্রিত করা যায় না। সাধারণ বীমা এবং অনিবাসী কোম্পানির লাভের নিয়মও এখানে দেওয়া আছে। পঞ্চম তফসিল খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম ব্যবসার নিয়মাবলী নিয়ে। এতে ড্রাই, ওয়েল লস ও ক্যারি ফরওয়ার্ড, অনুসন্ধান ব্যয় এবং অবচয় ভাতার আইনি দিক আলোচনা করা হয়েছে। ধারা ৪৮ অনুযায়ী ফটকা ব্যবসা একটি পৃথক ও স্বতন্ত্র ব্যবসা হিসেবে বিবেচিত হয়। ফটকা লোকসান সাধারণ ব্যবসার আয়ের সাথে সমন্বয় করা যায় না, কেবল ফটকা লাভের সাথেই তা সমন্বয়যোগ্য। তৃতীয় অংশে আমরা আলোচনা করব অনুমোদনযোগ্য সাধারণ ও বিশেষ ব্যয়সমূহ নিয়ে। ধারা ৪৯ ও ৫০ অনুযায়ী ব্যবসা খাতের আয় গণনার ক্ষেত্রে কোন কোন খরচ আইনিভাবে গ্রহণযোগ্য তার বিশদ তালিকা এখানে রয়েছে। ধারা ৪৯ এ বর্ণিত সাধারণ ব্যয়সমূহের মধ্যে রয়েছে কাঁচামাল ও শুল্কাদি, যেমন পণ্য ক্রয় এবং কর ও খাজনা। এছাড়াও ভাড়া ও মেরামত, যেমন অফিস ভাড়া ও বীমা প্রিমিয়াম এবং পরিষেবা ও কর্মী ব্যয়, যেমন বিদ্যুৎ ও কর্মচারীদের পারিশ্রমিক অন্তর্ভুক্ত। সাধারণ ব্যয়সমূহের অন্যান্য ক্ষেত্রগুলি হল লজিস্টিক্স ও বিক্রয় ব্যয়, পেশাদারি ও আইনি খরচ, যেমন অডিট ফি এবং আপ্যায়ন ও ভ্রমণ ব্যয়। সব খরচেই সম্পূর্ণভাবে ব্যবসার স্বার্থে নির্বাহকৃত হতে হবে। ধারা ৫০ বিশেষ অনুমোদনযোগ্য ব্যয় ও অবচয় সম্পর্কে আলোচনা করে। এর মধ্যে রয়েছে তৃতীয় তফসিলে বর্ণিত বিভিন্ন অবচয় ভাতা, যেমন সাধারণ, প্রারম্ভিক, ত্বরান্বিত এবং অ্যামোর্টাইজেশন ভাতা। পাশাপাশি কুরিং, সুদ ও অনাদায়ী অবলোপনের নিয়মাবলীও এখানে দেওয়া আছে। চতুর্থ অংশে আমরা অনাদায়ী ঋণ এবং সুদ ব্যয় পরিগণনা সম্পর্কে জানব। এখানে ধারা ৫১, ৫২ ও ৫৩ অনুযায়ী কুরিন অনুমোদন এবং ব্যাংক ঋণ বা সহযোগী প্রতিষ্ঠানের সুদের যৌক্তিকতা ও আইনি সীমাবদ্ধতা আলোচনা করা হবে। ধারা ৫১ অনুযায়ী কুরিন অনুমোদন পেতে হলে ৩টি শর্ত পূরণ করতে হবে। ঋণটি চূড়ান্তভাবে অনাদায়ী হতে হবে, আদায়ের জন্য যৌক্তিক আইনি চেষ্টা করতে হবে এবং পূর্বে এটি আয় হিসেবে গণ্য থাকতে হবে। ধারা ৫২ অনুযায়ী ঋণের যে অংশ ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয় তার আনুপাতিক সুদ অননুমোদিত হবে। ধারা ৫৩ সহযোগী প্রতিষ্ঠানের সুদ অনুমোদনের বিশেষ সীমা নির্ধারণ করে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য করদাতা সহযোগী প্রতিষ্ঠানকে সুদ পরিশোধ করলে তা এনবিআর কর্তৃক নির্ধারিত পদ্ধতি ও সীমার মধ্যে অনুমোদিত হবে। সুদ যদি ১৫ লাখ টাকার বেশি হয় তবে তা নির্ধারিত সীমা সাপেক্ষে অনুমোদিত হবে। পঞ্চম অংশে আমরা অননুমোদনযোগ্য ব্যয় এবং বিশেষ ব্যবসা আয় নিয়ে আলোচনা করব। ধারা ৫৫ ও ৫৬ অনুযায়ী কর আইনের পরিপন্থী অননুমোদিত ব্যয়ের সীমা এবং অননুমোদিত ব্যয় লাভ হিসেবে গণ্য হওয়ার আইনি জটিলতা এখানে তুলে ধরা হয়েছে। ধারা ৫৫(১) অনুযায়ী কর কর্তন না করলে অতিরিক্ত পারকুইজিট, রয়্যালটি ও কারিগরি ফি এর ক্ষেত্রে টার্নওভার
বা নিট মুনাফার নির্দিষ্ট শতাংশের বেশি খরচ অননুমোদিত হবে। বিদেশ ভ্রমণ ব্যয় টার্নওভারের 0.5% এর অতিরিক্ত গ্রহণযোগ্য নয়। আপ্যায়ন ব্যয়েরও নির্দিষ্ট সীমা রয়েছে। ধারা 55(2) অনুযায়ী কর্মচারীদের বেতন ও অফিসের ভাড়া নগদে পরিশোধ করলে তা অননুমোদিত হবে। এছাড়া নগদ ক্রয়ের সীমা অতিক্রম করলে নগদ অংশের 25% অননুমোদিত হবে। IFRS 16 অনুযায়ী ROU এর অবচয় ও সুদ ব্যয়ও অননুমোদিত। ধারা 56 অনুযায়ী ধারা 55 এর অধীন অননুমোদিত ব্যয়সমূহ করদাতার বিশেষ ব্যবসা আয় বা স্পেশাল বিজনেস ইনকাম SBI হিসেবে গণ্য হবে। বিশেষ ব্যবসা আয়ের বিপরীতে ব্যবসার কোনো ব্যয় বা লোকসান সমন্বয় করা সম্পূর্ণ নিষিদ্ধ। আয়কর আইন 2023-এর ব্যবসা হইতে আয় সংক্রান্ত এই ভিডিও এখানেই শেষ। আশা করি ধারা 45 থেকে 56 পর্যন্ত বিস্তারিত পর্যালোচনা আপনাকে সহায়তা করবে।